বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচন এক অনন্য মাইলফলক হয়ে আছে। এরশাদের পতনের পর আয়োজিত এই ভোট ছিল রোমাঞ্চকর ও নাটকীয়তায় ভরপুর। আজকের প্রজন্ম হয়তো সে সময় রাজনীতিকে কাছ থেকে অনুভব করেনি, তবে সেই নির্বাচনের ঘটনা প্রবাহ এখনও আলোচনায় ফিরে আসবে বারবার। তখনকার দিনে বিএনপি ছিল তুলনামূলক নবীন রাজনৈতিক শক্তি। ৩০০ আসনে প্রার্থী দিতে গিয়েই দলটি বিপাকে পড়ে যায়। অপরদিকে আওয়ামী লীগ আত্মবিশ্বাসে টগবগ করছিল। এমনকি নির্বাচনের আগেই কোন মন্ত্রণালয়ে দায়িত্ব কার হাতে যাবে এ নিয়ে দলটির ভেতর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোথাও কোথাও আগাম বিজয় মিছিল পর্যন্ত বেরিয়ে পড়ে। নির্বাচনের মাত্র দুদিন আগে ২৫ ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা ও খালেদা জিয়া। প্রশাসনের চোখে তখন শেখ হাসিনা ছিলেন সম্ভাব্য প্রধানমন্ত্রী। তার বক্তব্যেও সেই আত্মবিশ্বাস স্পষ্ট। অন্যদিকে খালেদা জিয়ার কণ্ঠে শোনা যায় বিনয়ী আবেদন, সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপনের এক ভিন্ন ভঙ্গি। নির্বাচনের দিন পরিস্থিতি ছিল টানটান উত্তেজনায় ভরা। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিটিভির সামনে বসে ফলাফলের অপেক্ষায় মিষ্টি ও খিচুড়ির আয়োজন করেছিল। কিন্তু রাত যত গভীর হলো, ফলাফলের ধারা ততই বদলাতে থাকে। একের পর এক ফলাফল এসে ধাক্কা দেয় আওয়ামী লীগের প্রত্যাশাকে। অবশেষে দেখা যায় বিএনপি পেয়েছে ১৪০ আসন, আওয়ামী লীগ মাত্র ৮৮ আসন। যদিও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১৫১। বিএনপির ঘাটতি পূরণে পাশে এসে দাঁড়ায় জামায়াতে ইসলামী। মতিউর রহমান নিজামীর নেতৃত্বে জামায়াত তাদের ১৮ আসন দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করে। ৩৪ বছর পর এই ঘটনার ছায়া আজকের রাজনীতিতেও পড়ছে। দেশ জুড়ে এমনকি লন্ডন এবং ওয়াশিংটনে পর্যন্ত আলোচনায় ঘুরে ফিরে আসছে একই প্রশ্ন, ভোট হলে কি বিএনপি ক্ষমতায় আসবে? বিএনপির অনেক নেতাকর্মী যেন আগে ভাগে ধরে নিয়েছে বিজয় তাদের হাতের মুঠোয়। মাঠ পর্যায়ে কে কোন সরকারি কাজ পাবে, কোথায় কার প্রভাব বিস্তার হবে, এসব আলোচনা যেন আগাম সাজানো। এমনকি তারেক রহমানকে অনেকেই দেখছেন সময়ের অপেক্ষায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু বাস্তবতা নিয়ে তারেক রহমান নিজেই সতর্ক করছেন। তিনি নেতাকর্মীদের দায়িত্বশীল হতে বলছেন, যেন ক্ষমতার দম্ভে কেউ ভেসে না যায়। কারণ দেশের অনেক স্থানে বিএনপির আচরণ নিয়ে মানুষের মধ্যে বিরক্তি তৈরি হয়েছে। তাই তিনি নির্বাচনের পক্ষে, যাতে দলটি পুরোপুরি জন আস্থা হারানোর আগেই পরিস্থিতি সামাল দেয়া যায়। অন্যদিকে জামায়াত ধীরে ধীরে এগোচ্ছে ভিন্ন পথ। তাদের কৌশল আগ্রাসী নয়, বরং পরিকল্পিত। আইনি প্রক্রিয়ায় তারা এগোচ্ছে, যেমন এটিএম আজহারের মুক্তি কিংবা নিবন্ধন ফিরে পাওয়া, যা হাইকোর্টের রায়ের মাধ্যমে এসেছে। এসব ঘটনার ফলে তাদের প্রতি মানুষের আস্থা বাড়ছে। নাটোরে প্রায় ৯০,০০০ মানুষ জামায়াতে যোগ দিয়েছে, যাদের অনেকেই আগে বিএনপির সঙ্গে যুক্ত ছিল। সাতক্ষীরায় তাদের সমাবেশে এমন জনসমাগম হয়েছে যা সাম্প্রতিক সময়ে অন্য কোনো দল দেখাতে পারেনি। ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, মহিলা সংগঠন সব মিলিয়ে এখন জামায়াত সুসংগঠিত ও তৎপর। এবারের নির্বাচনের জন্য তারা যে প্রার্থী তালিকা তৈরি করেছে তা অন্য দলগুলো থেকে একেবারেই আলাদা। সেখানে আছেন ৫৮ জন মাওলানা, ১১ জন ডাক্তার, ৪০ জন অধ্যাপক, ২৮ জন আইনজীবী, ২৪ জন অধ্যক্ষ। শিক্ষিত ও বৈচিত্র্যময় এই প্রার্থী তালিকা নিঃসন্দেহে এক নতুন বার্তা দিচ্ছে। অবশ্য বিতর্কও আছে। আওয়ামী লীগ একসময় জামাতে নিবন্ধন বাতিল করেছিল তাদের গঠনতন্ত্রের ৫ম অনুচ্ছেদকে ঘিরে, যেখানে বলা আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। সেকুলার সংবিধানপন্থীদের আপত্তির জায়গা এখানে। প্রশ্ন উঠছে, যদি জামায়াত ভোটে জিতে, তারা কি ইসলামী আইন প্রতিষ্ঠার পথে হাঁটবে, নাকি আবারও বিরোধী রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নের উত্তরই এখন রাজনৈতিক অঙ্গনকে ঘিরে সবচেয়ে বড় সাসপেন্স। অনেকেই ভাবছেন, জামায়াত কি এবার সত্যি জনগণের রায় কুড়িয়ে ভিন্ন এক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারবে, নাকি তারা থেকে যাবে চিরাচরিত রাজনীতির খেলায়? উত্তর খুঁজছে পুরো জাতি।